গল্পের বাক্স বাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিমল করের লেখা একটি রহস্য উপন্যাস হ্রদ। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ পর্ব। একদিনও বুঝি ঘুম থেকে জেগে ওঠে প্রণবের দেখা উচিত ছিল পলাশ বনের রং ফিকে হয়ে এসেছে, আকাশটা আরও বেশি তামাটে, তাঁত বেড়েছে রোদের। বসন্ত শেষের অলস দুপুর মাঝে মাঝে ক্ষেপে ওঠে। ঘূর্ণি হাওয়ায় গাছের ঝরা পাতা উড়ে এসে পায়ে চলা পথ দেয় ঠেকে। প্রকৃতির এই পরিবর্তন প্রণবের চোখে পড়ার কথা, কিন্তু পড়ল না। কর্মব্যস্ত জীবনে আজ আর তার এ পরিবর্তন লক্ষ্য করার অবসর নেই। সে লক্ষ্য করে চলেছে মানুষের পরিবর্তন। প্রকৃতি চেয়েও মানুষের আকর্ষণ যেন তার কাছে আরও বেশি বেড়েছে, দেখা দিয়েছে আরও অনেক বেশি লোভনীয় ও চমকপ্রদ হয়ে। বরাবরে যে প্রণব বাহ্য জগৎ সম্বন্ধে এতটা উদাসীন ছিল তা নয়। এই বন আর বনের বাতাস, মাঠ, পাথর, ঝর্ণা সবই তার অসম্ভব ভালো লাগত। ভালোবেসে ফেলেছিল ও এই নির্জন বন্য জগৎটাকে। সে ভালোবাসা আজ আর নেই, কিংবা হয়তো আগের মতোই আছে সব, কেবল সেই তীব্র আকর্ষণটা কমে এসেছে। প্রণবের আজকাল সময় অভাব। হাসপাতালের যাবতীয় কাজের ভার এসে চেপেছে ঘাড়ে। ডাক্তার গুপ্ত কিছুদিনের জন্য ছুটি নিয়ে বাইরে গেছেন। একরাশ কাজ নিয়ে হাসপাতালে সারাটা দিন কেটে যায় প্রণবের। সন্ধেবেলায় হাসপাতালের নতুন মেয়ে ডাক্তার কুমারী ডোরা দত্তকে ডেকে রোগীদের রিপোর্ট নিতে আর তাকে এটা সেটা বোঝাতে বোঝাতে রাত হয়ে যায়। তারপর ঘড়ির কাঁটায় কোনোদিন 8টা, কোনোদিন 9টা বেজে যাওয়ার পর ক্লান্ত দেহটা টানতে টানতে বাড়ি ফেরে প্রণব। এরপর তার আর শক্তি থাকে না বাইরের জগৎটার দিকে চোখ মেলে চাইবার। প্রণবের অজান্তে তাই নিঃশব্দে বসন্ত শেষ হলো। এলো গ্রীষ্ম। তামাটে আকাশ উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হল। আগুনের হলকার মতো তপ্ত রোদ। ক্রমে দেখা দিল কালবৈশাখী। ঝড়ের দাপটে এক একটা বিকেলকে মনে হতো সৃষ্টি ছাড়া। সেই সর্বনাশা ঝড়ও কবে যেন থেমে গেল। চাপা ঠাসা আবহাওয়া ভরা দিন এলো আর গেল। তারপর আবার একদিন তার অজান্তে আকাশ ভরে জমে উঠল মেঘ। ছায়া ছায়া থমথম করতে লাগলো পাহাড় আর হাসপাতাল, মাঠ আর বন। একদিন ঘুমোতে গিয়ে জানালা খুলে বসে থাকল প্রণব। বৃষ্টি নেমেছে। অন্ধকারের গায়ে সেই মসৃণ বাড়িপাতের রূপটা চোখে দেখার উপায় নেই। মনে মনে কেবল তাকে অনুভব করা যায়। আর সেই সঙ্গে যাকে ভাবতে ভালো লাগে, প্রণব তার চিন্তায় তন্ময় হয়ে উঠল। অবশেষে একসময় প্রণব উঠে টেবিল থেকে লেটার প্যাড আর কলমটা তুলে নিল। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে টেনে আনলো কাছে। তারপর বুকের তলায় বালিশ সাজিয়ে আরামদায়ক এক ভঙ্গি করে চিঠি লিখতে বসল। সুদক্ষিণা, এখন অনেক রাত। বিছানায় শুয়ে তোমায় চিঠি লিখছি। কি চুপচাপ শান্ত এই রাত্রির। বাইরে বেশ জোরে বৃষ্টি নেমেছে। জানালা খোলা। জলের ছাঁট এসে মাঝে মাঝে আমায় ভিজিয়ে দিয়ে যাওয়ার চেষ্টা করছে। এত ভালো লাগছে আজকের এই রাত্রির। বৃষ্টি, নিস্তব্ধতা, তোমায় কি করে তা বোঝাই। এরই সঙ্গে ভীষণ ইচ্ছে করছে তোমার সঙ্গে দুটো কথা বলার। তুমি বোধহয় ভাবছ আমি সম্ভবত আজকাল কাব্য চর্চা করছি, তাই এ উচ্ছ্বাস। দোহাই তোমার, আর যাই ভাবো কবিতা লিখছি এমন মারাত্মক কল্পনা যেন করো না। লিখতে পারলে অবশ্য লিখতাম, কিন্তু ওটা আমি পারি না। আমি যা পারি সেটাকেও কিন্তু কবিতা বলা উচিত। শব্দ দিয়ে ভাবকে, ভাষা দিয়ে ইমোশনকে তোমরা ফুটিয়ে তোলো। মনের মধ্যে যা সুপ্ত তাকে সাজসজ্জা পরিয়ে অন্তঃপুর থেকে রাজপথে এনে দাঁড় করাও। এ যেন নতুন বউয়ের ঘোমটা খুলে মুখ দেখানোর মতন। ঘোমটার আড়ালে অজানার রহস্য, ঘোমটা খুললে জানার বিস্ময়।
আমার জীবনে কাব্যচর্চাটা আরও একটু বেশি বাস্তব। মনের লুকোনো রহস্য টেনে বের করি আমি। কিন্তু তোমাদের সঙ্গে তফাৎটা কোথায় জানো? তোমরা রহস্যটা নিজে জেনে যখন অপরকে জানাতে যাও, তখন আবার রহস্য করে বসো। আর আমি রহস্যটা জেনে যখন জানাতে যাই, তখন একেবারে নীরস, যুক্তিবাদী, নিরপেক্ষ। বুঝতে পারছি আমায় সহ্য করা তোমার পক্ষে কঠিন হয়ে পড়ছে। তা হোক, অন্তত এখনও কিছুদিন যে আমায় সহ্য করবে সে সম্বন্ধে আমার সন্দেহ নেই। কেননা বাণীব্রত আজও সুস্থ হয়ে ওঠেনি। ভাবছ বুঝি তোমায় স্বার্থপর বলে গালাগালি দিলাম? না, গালাগাল দেইনি। যদিও স্বার্থপর বলতে বাকি রাখছি না। স্বার্থপর সকলেই। একটু মাত্রা বেশি হলেই লোকের চোখ টাটায়, অন্যথায় নির্দোষ গুণ। নিজের ছেলেকে আগলাবার জন্য মার স্বার্থপরতা সর্বদাই ক্ষমনীয়। কিন্তু সেটা যদি পরিধিতে আর একটু বিস্তৃত হয়ে পড়ে, তাহলে আর কথা থাকে না। টেরা কথায় কান কালা হয়ে যাওয়ার উপক্রম হয়। তাই বলি, স্বার্থপর বলছি বলে রাগ করো না। আমি যে কম স্বার্থপর নই, সে কথাটা অন্তত মনে করলে অনায়াসে আমায় সহ্য করতে পারবে। চিঠিটা বোধ করি একটু বেয়াড়া হয়ে উঠেছে। সুরটা যেন বাইরের বর্ষার সঙ্গে মিলছে না। সম্ভবত বিরহের মধ্যে যে নিঃসঙ্গ একাকিত্ব আর বেদনাবোধ, তার অভাব ঘটছে, নয় কি? আচ্ছা, এসো প্রসঙ্গ পরিবর্তন করি। কদিন ধরে তোমায় চিঠি লিখব ভাবছিলুম, সময় করে উঠতে পারছিলাম না। আজকাল আমার অবস্থা হয়েছে অনেকটা তোমারই মতন। জানো, সকালবেলা ঘুম থেকে উঠে যে চোখ মেললাম, একটা দুশ্চিন্তা এসে জুড়ে বসলো মন। তারপর সারাটা দিন গেল। আবার রাত্রে বিছানায় শুয়ে যতক্ষণ না ঘুমিয়ে পড়ছি, ততক্ষণ চিন্তার বিরাম নেই। হাসপাতাল আর রোগী, এ যে কি সাংঘাতিক গুরুদায়িত্ব, তা তোমায় বোঝানো মুশকিল। ডাক্তার গুপ্ত যতদিন ছিলেন, আমার কোনো দায়িত্ব ছিল না। রোগ আর রুগী ঘেটেই দিনটা কেটে যেত। এখন রুগী তো আছেই, তার উপরে এই হাসপাতালের সব কিছু দেখাশোনা। সবসময় ভয় হয় কোথায় কি ত্রুটি থেকে যাবে কে জানে। শেষ পর্যন্ত অপদার্থ বলে ধরা পড়ব। ডাক্তার গুপ্ত ফিরে এসে কান মুলে তাড়িয়ে দেবেন। তারপর ভাবতেও আমার ভয় করে। এই হাসপাতালের বাইরে আমার অস্তিত্ব কল্পনা করা আমার পক্ষে অসম্ভব। তুমি বোধহয় শঙ্কিত হয়ে উঠলে। ভাবছ আমার নব পদমর্যাদা রক্ষার চেষ্টায় এত ব্যস্ত যে তোমার ব্যাপারে শিথিল হয়ে পড়েছি। ঠিক কি না বলো? বিশ্বাস করো, তা হইনি। তোমায় কথা না দিলেও বাণীব্রতকে যতদিন না সুস্থ করতে পারতুম, আমি তার প্রতি আমার কর্তব্য অবহেলা করতাম না। হি ইজ মোর ইন্টারেস্টিং টু মি। তোমার আগ্রহ এবং কৌতূহল মেটাবার জন্য এবার তার কথা বলি। গতবার তুমি এসে তাকে যেমন দেখে গেছ, এখন তার চেয়ে অবস্থা তার আরও ভালো। সেই ফেব্রুয়ারি মাসে যখন তুমি এখানে প্রথম এলে, বাণীব্রতর সঙ্গে সাক্ষাতের ঘটনাটা একবার মনে করো। তখন দিন কয়েকের জন্য হঠাৎ ও খুব উত্তেজিত হয়ে পড়ে। কেন যে তা আমি তোমায় গতবার বলেছি। যাক, সেই ফেব্রুয়ারি মাস থেকে জুলাই মাস প্রায় 5 মাস কেটে গেল। ইতিমধ্যে তুমি আরও বাড়তিনিক এসেছ। নিজের চোখে দেখেছ বাণীর অবস্থায় ক্রমোন্নতি। বিশেষত গতবার গরমের ছুটিতে এখানে এসে বেশ কদিন ছিলে। বাণীকে খুব ভালো করে দেখবার সুযোগ তোমার হয়েছে। তখনই দেখেছ বাণী যেন তোমায় অনেকটা মনে করতে পারছে। আজকাল সে প্রায়ই তোমার কথা জানতে চায়। তুমি এবার এসে ওকে যে বই আর বেহালা দিয়ে গেছ, সেগুলো যক্ষের ধনের মতো আগলে রেখেছে। বাণী আজকাল প্রায়ই বেহালা বাজায়, তবে তেমন ভালো করে বা পুরোপুরি কোনো সুর বাজাতে পারে না। চিন্তা শক্তির শৃঙ্খলা এখনও পুরোপুরি ফিরে আসেনি। তবু কথা সত্যি, ওর মানসিক শক্তি এখন অপেক্ষাকৃত উন্নত। সাধারণ স্বাস্থ্যও ভালো। বাণীর সম্পর্কে অন্যান্য নতুন খবরের মধ্যে প্রধান হচ্ছে ও যে সেই একলা নির্জন জায়গায় গিয়ে একটা যান্ত্রিক অভ্যাসের পুনরাবৃত্তি করত, তার পাট চুকে গেছে। হাতের ব্যথা কিন্তু এখনো ঘোচেনি। এবার তোমায় আরও কটা কথা বলি।
তুমি তো জানো, পুলিশ থেকে যে ভদ্রলোক এসেছিলেন তিনি আমাদের কথায় বিশেষ কর্ণপাত করতে রাজি হননি। তার বিশ্বাস, বাণীব্রত ছাড়া আর কেউ ডাক্তার চক্রবর্তীকে খুন করেনি, করতে পারে না। ভদ্রলোক আমাদের আমলেই আনতে চাইলেন না, তো সাহায্য। তারপর আবার কি কাণ্ড করেছেন ভদ্রলোক জানো? ফিরে গিয়ে অফিসে রিপোর্ট দিয়েছেন। বাণীব্রতর মনোবিকারের কথা বাড়িয়ে বলা হয়েছে। প্রকৃত ব্যাপার জানার জন্য তাকে সরকারি হাসপাতালে পাঠানো হোক। এর ফলে পুলিশ থেকে তাড়া দিয়ে চিঠি লিখেছে। তোমাকে বোধহয় বলেছিলাম, আমার দিদির শ্বশুর এবং আমার বাবার বিশিষ্ট বন্ধু মিস্টার সেনগুপ্ত বিহার গোয়েন্দা পুলিশ দপ্তরের একজন হোমরা-চোমরা কর্তা। তাকে চিঠি লিখে আমি বাণীব্রতকে এখানে ধরে রাখি এবং তার তদবিরে পুলিশ থেকে যাবতীয় সাহায্য লাভের প্রতিশ্রুতি পাই। কাকাবাবু মানে মিস্টার সেনগুপ্তকে আমি চিঠি দিয়েছিলাম। তিনি জানিয়েছেন, পুলিশ তদন্ত করে যেভাবে মামলাটি সাজিয়েছে তাতে বাণীব্রতকে অপরাধ থেকে দোষমুক্ত করবার কোনো পথই খোলা নেই। যে পুলিশ অফিসার এই ঘটনাটি তদন্তের ভার নিয়েছিলেন তার মতে আসামি সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় স্থির মস্তিষ্কে উক্ত ডাক্তারের প্রাণনাশ করে। উদ্দেশ্য স্পষ্ট ও সরল। প্রতিহিংসাপরায়ণ হয়ে আসামি তার আত্মীয় ভ্রাতাকে নিষ্ঠুরভাবে হত্যা করে প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করে। বুঝতেই পারো সমস্ত ঘটনাটা এখন কি অবস্থায় এসে দাঁড়িয়েছে। যাই হোক, কাকাবাবু আমাকে মাত্র আর 2 মাস সময় করিয়ে দিতে রাজি হয়েছেন। কোনো রকমের ধামাচাপা দিয়ে তিনি আরও 2টি মাস বাণীব্রতকে আমাদের হাতে রেখে দেওয়ার ব্যবস্থা করে দেবেন। কিন্তু তারপর কি সেটা তুমি অনায়াসে কল্পনা করে নিতে পারো। হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে বসে থাকার পাত্র কিন্তু আমি নই। ঠিক জানি না কতদূর সফল হতে পারবো, তবে আমার বিশ্বাস এর মধ্যে একটা অঘটন ঘটে যেতেও পারে। তোমার কলকাতার দাদা বাণীব্রত সম্পর্কে তেমন কোনো উল্লেখযোগ্য খবর দিতে পারেননি। আমি স্থির করেছি নিজে একবার কলকাতায় যাব, তোমার দাদা, বৌদি ও নীলার সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করব। নতুন খবর আরেকটা আছে, অবশ্য খবরটা শুনলে তুমি হতাশ হবে। নিদেন পক্ষে জেলাস তো নিশ্চয়ই। আমাদের হাসপাতালে নতুন ডাক্তার মিস ডোরা দত্তকে দেখবার সৌভাগ্য তোমার হয়নি। ভদ্রমহিলার বয়স বোধ হয় বছর 30 হবে। চেহারাখানির মধ্যে কোনো বৈশিষ্ট্য না থাক, জলুস আছে। গায়ের রঙে সে জলুস আরও প্রখরভাবে দীপ্ত। চোখ আর ঠোঁট দুটি কিন্তু বাস্তবিক অপূর্ব, ঠিক গরুর চোখের মতো আশ্চর্য রকম করুণ, মায়াময় আর শান্ত। দ্বিতীয় গুণটি শুনলে তুমি মূর্ছা যাবে। মিস দত্ত গান গাইতে পারেন, আর শুধু পারেন নয়, অমন মিষ্টি গলা যার, তার কিন্তু কোকিল হয়ে জন্মানো উচিত। কি বুকটা বুঝি কেমন করে উঠল। কিন্তু আমি কি করতে পারি বলো? বাণীব্রত ডোরার গানের সুরে মুগ্ধ, যত্ন ব্যবহারে সর্বদা কৃতজ্ঞ। ঠিক জানি না কেন ডোরাও বাণীব্রতর উপর কেমন যেন একটু বেশি ইন্টারেস্টেড। তোমায় সতর্ক করে দিচ্ছি, ইউ মে লুজ ইউর কেস। সম্প্রতি জানাবার মতো আর কোনো খবর নেই। কবে এখানে আসছো জানিও। দিদি রোজই একবার করে তোমার কথা বলেন, আর আমি তো ফাঁক পেলেই সর্বক্ষণ। বৃষ্টি এখনো থামেনি, কিন্তু ঘুম পাচ্ছে ভীষণ। খুব বড় চিঠি লিখে ফেললাম, আবার পরে। প্রণবের চিঠির উত্তর এলো দিন 5 পরে। ছোট্ট চিঠি। প্রণব, তোমার অনেক পাতার চিঠি পড়লাম। খুব কষ্ট হচ্ছিল পড়তে। হাতের লেখাটা একটু ভালো করতে পারো না? বাণীর কথা যা লিখেছ তাতে আমার উদ্বেগ ও দুশ্চিন্তা যে বেড়েছে তা না লিখলেও বুঝতে পারো। তোমায় বলার অধ্যত্ব আমার নেই। যে দাবিটুকু স্বেচ্ছায় দিয়েছ তার জোরে মাত্র এটুকু বলতে পারি, যেমন করে হোক ওকে তুমি সারিয়ে দাও। কদর্য জীবন ও গ্লানি থেকে তুমি ওকে মুক্ত করো। তুমি না করলে এ কাজ আর কেউ করবে না। তোমাদের নতুন ডাক্তার ডোরা দত্ত যদি বাণীকে জিতে নেন তার জন্য আমি দুঃখ করব না। তিনি ওকে সুস্থ করে তুলুন, তাতে আমি সুখী।
আর একটা কথা বলে চিঠি শেষ করি। সহজভাবে যাকে গ্রহণ করতে পেরেছি বন্ধুর মতো, যার কাছে হাত পেতে ভিক্ষে করতে আমার এক বিন্দু দ্বিধা সংকোচ নেই, তাকে কতটা আপন করে নিয়েছি তবে এই দাবি। আমি আগামী মাসের প্রথম সপ্তাহেই যাব। আমার প্রীতি ও শুভেচ্ছা নিও, দিদিকে প্রণাম জানিও। নিম গাছের তলায় বসেছিল বাণীব্রত। ঘাসের উপর হাত পা ছড়িয়ে আতশোয়ার ভঙ্গিতে আরামদায়ক ভাবে। চোখে তার অলস উদাস অর্থহীন দৃষ্টি। কখনো সামনের করপী গাছের ঝোপের ওপর, কখনো ঝোপ পেরিয়ে চিকরি কাটা রোদে ভেজা পেঁপে গাছের পাতায়, কখনো বা নীল আকাশের বুকের উপর দিয়ে যে তুলোটে মেঘগুলো ভেসে যাচ্ছে তার উপর বাণীর দৃষ্টি থামছে, ভেসে বেড়াচ্ছে, আবার এক থেকে অন্য আরেক বস্তুতে সরে যাচ্ছে। বাণী কখন যে নিরালা জায়গাটিতে সে আশ্রয় নিয়েছে তা সে নিজেই জানে না। রোদের তাঁত বাড়লেও গাছের ছায়ায় বসে রয়েছে বলে বুঝতেও পারে না বেলা বেড়ে চলেছে। কার যেন হাতের স্পর্শ লাগলো তার গায়ে। একটু চমকে উঠে মুখ ফেরালো বাণী। কুমুদ শঙ্কর। কুমুদ শঙ্কর আনন্দের আগুনে জ্বলছে, চোখ দুটো খুশির আমেজে চঞ্চল চপল। বাণীর পাশে বসে পড়ল কুমুদ শঙ্কর। শুনেছ? কুমুদ শঙ্কর বাণীর গায়ে ঠেলা দিল। বাণী তাকালো তার দিকে। আজ বিকেল আমি চললাম, ছুটি, আমার ছুটি। কুমুদ শঙ্কর ছোট ছেলের মতো খুশির দাপটে লাফিয়ে উঠে বসল। চললে? বাণী প্রশ্ন করল। বিকেলে যাচ্ছি। আমার ছোট ভাই, সেই যে যার কথা বলতুম, কলিয়ারির ম্যানেজার, সে এসেছে আমার নিতে। এমন মজা! আমার মাও এসেছেন। কুমুদ শঙ্কর হাতের সিগারেট দূরে ছুঁড়ে ফেলে দিল। আবার কবে আসবে? বাণীব্রত জানতে চাইল। কি যে বলো তুমি? কুমুদ শঙ্কর বাণীর নির্বুদ্ধিতার জন্য সকরুণ সহানুভূতি জানালো। আমি আর আসবো না, আমি সেরে গেছি। হাসপাতাল থেকে আমায় ছুটি দিয়ে দিয়েছে। একেবারে? হ্যাঁ, একেবারে। তোমাকেও দেবে। কুমুদ শঙ্কর বাণীর মুখের দিকে তাকিয়ে হঠাৎ থেমে গেল। ঠোঁটের হাসি একটু একটু করে নিভে গেল। তার বদলে জেগে উঠল বেদনা বিষণ্ণ কালিমা। চুপচাপ অনেকক্ষণ বাণীর দিকে তাকিয়ে কুমুদ শঙ্কর তার কাঁধে হাত রেখে ধীরে ধীরে বলল, তোমায় আর তপেনকে ছেড়ে যেতে আমার বড় কষ্ট হচ্ছে। তোমাদের আমি খুব ভালোবাসতাম। আমি তোমায় চিঠি লিখব। বাণী বলল, নিশ্চয়ই লিখবে। আমি চিঠির উত্তর দেব, ঠিক দেব। তোমার ঠিকানা? সে আমি তোমায় দিয়ে যাব। খানিকটা চুপচাপ। আবার এক সময় কুমুদ শঙ্কর কথা বলল, জানো, আমার সমস্ত কথা মনে পড়ছে আজ। একদিন কলেজ থেকে বাড়ি ফিরে শরীরটা ভীষণ খারাপ লাগতে লাগলো। সমস্ত মাথা ভার, কপালে শিরাগুলো ফুলে উঠেছে, চোখে অসহ্য যন্ত্রণা, আর মাথার কথা কি বলবো, যেন মনে হচ্ছিল কেউ করাত দিয়ে চিরছে। খানিক পরে জ্বর এলো। কদিন বুঝি জ্বরে ভুগলাম। তারপর জ্বর ছেড়ে গেল, কিন্তু যাওয়ার সময় মাথাটা নিয়ে গেল। আমি পাগল হয়ে গেলাম। সারাক্ষণ আমার মনে হতো কে যেন আমার গায়ে হাতে পায়ে ইলেকট্রিক তার ছুঁয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে আমার বৌদির এক বোন থাকতেন। একদিন আমি তার ঘরে ঢুকে কখানা শাড়ি চুরি করে নিয়ে এলাম। তারপর আরেক দিন মেয়েটির মাথায় মাখার তেল আর কানের দুল। কদিনের মধ্যে জিনিসগুলো সমেত ধরা পড়ে গেলাম। আবার জ্বর হলো। এলো ডাক্তার, বলল পাগলা হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করতে। তারপর এলাম এখানে। প্রায় 1.5 বছর হতে চলল। ডাক্তার গুপ্ত, প্রণববাবু, এদের দয়ায় যত্নে আজ আমি সেরে উঠেছি। কিন্তু 1.5 বছর, উফ, এর প্রতিটা দিন কিভাবে কাটিয়েছি কি বলবো। আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ নেই। কর্মহীন অনন্ত অবসর। খালি ওষুধ, শখ, আর যা মনে আসে বলে যাও। নরক যন্ত্রণা বুঝি এর চেয়ে ভালো।
কুমুদ শঙ্কর থামল। বাণী কুমুদ শঙ্করের হাত থেকে দেশলাইটা নিল। কুমুদ শঙ্কর বলল, সিগারেট খাবে? বাণী মাথা নাড়ল। না কেন, খাও না। কুমুদ শঙ্কর পকেট থেকে এক মুঠো সিগারেট বের করল। জানো, অধ্যাপক হিসেবে ছাত্রীরা আমার পাণ্ডিত্যের আর সিগারেটখোর হিসেবে ছাত্রেরা আমার রুচির প্রশংসা করত। অ্যাগেন আই উইল হ্যাভ দ্য টু। কুমুদ শঙ্কর বাণীর পকেটে সিগারেটগুলো পুড়ে দিয়ে হাসল। তুমি আবার কাজ করবে? শুধু কাজ নয় বন্ধু, এবার আমি বিয়ে করব। ডাক্তারদের মতে বিয়ে করাটা আমার নাকি একান্ত দরকার। কুমুদ শঙ্কর হেসে উঠল খুব জোরে। তোমায় নিমন্ত্রণ করব? আমিও যাব। বাণীব্রত হাসি মুখে উত্তর দিল, আগে সেরে ওঠো তবে তো। সেরে? বাণীব্রত আচমকা থেমে গেল, ভাবতে লাগল। হঠাৎ এক সময় বাণীব্রত প্রশ্ন করল, তুমি কতদিন এখানে ছিলে? প্রায় 1.5 বছর। আমি? ডিসেম্বর মাসে এসেছো এখানে। এটা কি মাস? আগস্ট। বাণীব্রত ভাবতে লাগল, ডিসেম্বর টু আগস্ট, কতদিন সে এখানে আছে? কুমুদ শঙ্কর উঠে দাঁড়ালো। আচ্ছা ভাই, এখন চলি, সকলের সঙ্গে দেখা করতে হবে। বিকেলে খাবার সময় আবার তোমার সঙ্গে দেখা করব। কুমুদ শঙ্কর যাওয়ার জন্য পা বাড়িয়ে কি ভেবে বাণীর পাশে আবার বসে পড়ল। বাণীর একটা হাত ধরে খানিকক্ষণ চুপ করে থাকল। বলল তারপর, যাওয়ার সময় একটা কথা তোমায় বলি। রোগ হলে কি লোকে মরে যায়? যায় না, বেশিরভাগই ভালো হয়ে ওঠে চিকিৎসার সেবায়। তুমিও ভালো হয়ে উঠবে। এ দেখো না, আমিও তো সেরে উঠলুম। মনমরা হয়ে থেকো না, ডাক্তারের কথা শুনো, মনে জোর আনো, বিশ্বাস আনো। আমি বলছি তুমি ভালো হয়ে উঠবে বাণী। কুমুদ শঙ্কর অনেকক্ষণ বাণীর হাত ধরে বসে থেকে শেষে নিঃশব্দে কখন উঠে চলে গেল। কুমুদ শঙ্কর কখন যে উঠে গেছে বাণীব্রত জানে না, জানবার কোনো আগ্রহই তার নেই। কখনো হাঁটুর মধ্যে মুখ গুজে, কখনো বা মুখ তুলে বসে থাকল বাণীব্রত। মানসিক অস্বাচ্ছন্দ্যের লক্ষণ তার মধ্যে ক্রমশই স্পষ্ট হয়ে উঠল। সামনের দিকে আর তাকাতে পারছে না ও। রোদের ঝাঁজে কেমন যেন ঝাপসা হয়ে আসে পেঁপে গাছের চিকরি কাটা পাতা। টনটন করে ওঠে তার চোখ দুটো। চশমা, চশমাটা যে কোথায় ফেলে এলো। বাস্তবিক চশমা না থাকলে অসুবিধে যে কত। একটু দূরের জিনিস তার চোখে ঝাপসা ঠেকে। মনে হচ্ছে চশমা না হলে বুঝি কিছু ভাবা যায় না। দৃষ্টির মতোই ভাবনাগুলো ঝাপসা হয়ে এসেছে বাণীব্রতর। মুঠো করে মাথার চুল ধরে বার কয়েক টানল। বেশ লাগে চুল ধরে টানতে। আরও একটু জোরে পাক দিলে কেমন হয়। হাত নামিয়ে নিল বাণীব্রত। চোখ পড়ল হাতের উপর। ইস, কেমন কাঁপছে দেখেছ হাত? জ্বর এলো নাকি? ভয়? আমি কি ভয় পেলাম? আশ্চর্য, ভেবে পাই না কেন ভয় পাচ্ছি। এখানে কিসের ভয়? এখানে এখানে কি? আমি কোথায়? বাণীব্রত চোখের পাতা বুজে চুপ করে বসে থাকল। বসে থাকতে থাকতে পায়ের শব্দ শুনতে পেল বাণীব্রত, মৃদু দ্রুত শব্দ। একটু পরে নতুন গলার স্বর, খুব সরু মিষ্টি গলা। আপনাকে নিয়ে আর পারা যাবে না। চোখ মেলে চাইল বাণীব্রত। ডোরা, পাতলা ফর্সা ছোটোখাটো গড়ন মেয়েটির, হালকা রঙের শাড়ি। কী রঙ ওটা? লাল, ব্রাউন, অরেঞ্জ। শাড়ির ওপর সাদা অ্যাপ্রন, কিন্তু বেশ দেখায়। এমনভাবে তার দিকে তাকিয়ে রয়েছে ডাক্তার দত্ত। ডাক্তার দত্ত না মিস দত্ত? ওকে আমি ডোরা বলেও ডাকতে পারি। অমন করে দেখছেন কি? উঠুন। ডোরা মুখ টিপে হেসে আদেশ জানালো। কোথায়?
বাণীব্রত ডোরার চশমাটা লক্ষ্য করছিল। চশমা রয়েছে যার চোখে, তার চিন্তা শক্তি ঝাপসা হবে না নিশ্চয়। আজ কি বার মনে আছে? ডোরা একটু মুখ নিচু আর বাঁকা করে ঘাড়টা একপাশে হেলিয়ে প্রশ্ন করল। না, বুধবার, শুক্রবার। বাণীব্রত ভাবছিল, ও কি আমায় বকবে নাকি? এমনভাবে তাকিয়েছে। ডোরার ঠোঁট দুটো কি সরু। বুধবার। আজ না আপনার বাথ নেওয়ার দিন? মনে নেই। মনে নেই বললে চলবে কেন? মনে আপনাকে রাখতে হবে। আদেশের সুর ডোরা দত্তর গলায়। বাণীব্রত দেখছিল, সরু সাদা গলা, অল হোয়াইট অ্যান্ড ন্যাকেড। কই উঠুন, অনেক বেলা হয়ে গেছে। না বলতে পারল না বাণীব্রত। কুমুদশঙ্কর বলেছে, ডাক্তারদের কথা শুনো। ভালো করতে যারা পারে তাদের ভালো করেই সব জানা উচিত নয় কি? ডোরা জানে, নিশ্চয় জানে, কবে সে ভালো হয়ে উঠবে। ও কি বলতে পারে বাণীব্রত তার চশমাটা কোথায় রেখে এসেছে? আমি চশমার কথা ভাবছিলাম। চশমা? কিসের চশমা? ডোরা দত্তর গলায় বিস্ময়। আমার চশমা ছাড়া ভাবা যায় না। আমার মনের মধ্যে জট পাকিয়ে গেছে। বাণীব্রত হাত দিয়ে কপাল টিপে ধরল। ডোরা কি যেন ভেবে নিল অল্পক্ষণ, বলল, উঠুন, আর দেরি করে না। বাণীব্রত উঠে দাঁড়ালো। পথ চলতে চলতে বলল বাণীব্রত, কুমুদশঙ্করবাবু ছুটি পেয়েছেন? হ্যাঁ, আজ বিকেলে তিনি বাড়ি ফিরে যাবেন। আমি? ভালো হয়ে গেলে আপনিও বাড়ি যাবেন। বাড়ি? তার বাড়ি কোথায়? বাণীব্রত মনে করবার চেষ্টা করল। কলকাতা, দেওঘর, কে আছে তার বাড়িতে? এরা বলে তার বাড়ি নাকি কলকাতায়। এখানে আসবার আগে সে ছিল দেওঘরে। বাড়িতে আমার কে আছে? ভাই, বোন, মা, বাবা। আশ্চর্য, তারা কেউ ওকে দেখতে আসে না কেন? ও হ্যাঁ, সুদক্ষিণা আসে। বেশ লাগে মেয়েটিকে। অনেক রকম গল্প করে, এমন সব কথা বলে মনে হয় হেয়ালি। আর আর কি যেন, সেই ভাঙা ভাঙা সুর কাটা গানের মতন কথাটা মনে পড়েছে। তুমি আমায় সত্যি চিনতে পারছো না? দেওঘরের কথা ভুলে গেলে? সেই মাঠ, বকুল গাছ? চিনতে পারছে না? না, পারছে না। আর কি আশ্চর্য, বাণীব্রত দেওঘরে কি করছিল? অবাক হচ্ছি ভেবে, দেওঘরে কি করছিলুম? কি ভাবছেন? ডোরা প্রশ্ন করল। বাণীব্রত থমকে দাঁড়িয়ে পড়ল। ভরা চোখে ডোরার দিকে তাকিয়ে, বলতে পারেন আমি দেওঘরে কেন ছিলাম? পারি। ডোরার চোখের দৃষ্টি বাণীর দৃষ্টির সঙ্গে মিশল। দেওঘরে আপনি বেড়াতে এসেছিলেন বন্ধু পরিবারের সঙ্গে। ডোরার গলায় স্বর মৃদু হয়ে এলো। প্রতিটা শব্দ সে উচ্চারণ করল স্পষ্টভাবে। কোথায় যেন আচ্ছন্ন তার আকর্ষণ ছিল তার কথা বলার ভঙ্গিতে। মনে পড়ছে না আপনার? সেখানে আপনি কি করেছেন? ধীরে ধীরে বাণীব্রত তার মাথা নাড়ল। জ্বরের ঘোরে মানুষ যেমনভাবে মাথা নাড়ে। অস্পষ্ট দুটি কথা তার ঠোঁটের পাশ থেকে ঝরে পড়ল। না, মনে নেই। নেই নয়, মনে করুন। নীলা? নীলা কে? জানি না। দিব্যেন্দু? কে দিব্যেন্দু? ডাক্তার দিব্যেন্দু চক্রবর্তী, আপনার ভাই। আমার ভাই? বাণীব্রত অবাক হলো, খুশি হলো। আমার ভাই? আমার ভাই আছে? বলতে হবে কুমুদশঙ্করকে। হঠাৎ বলল বাণীব্রত, আমার ভাই আসে না কেন? হাসপাতালে থাকার জন্য। ডোরার মুখে রহস্য ফুটে উঠল। আমায় দেখতে? ও,
ছোট্ট একটা শব্দ করে থেমে গেল ডোরা দত্ত। একটু পরে যেন তার হঠাৎ মনে পড়ল, এমনভাবে বলল, বাণীব্রতবাবু, আপনি বুঝি চশমা হারিয়েছেন? হারিয়েছি কিনা বুঝতে পারছি না, কোথায় যেন রেখেছিলাম। বাণীব্রত তখন অন্য কথা ভাবছে। এরা আমায় বাণীব্রত বলে, আশ্চর্য। মনোজ, মনোজ আমার নাম, বাণীব্রত নয়, তবু ওরা বলবে বাণীব্রত। আপত্তি জানালে বলে মনোজ তার নাম নয়, বাণীব্রতই তার নাম। কি কাণ্ড! এরা কি নাম থাম সবে পাল্টে দিতে চায় নাকি? না, আর ভালো লাগে না এই মাথা মোটাদের সঙ্গ। ভাইকে, কি নাম যেন তার ভাইয়ের? আপনি কি বললেন যেন নামটা? বাণীব্রত প্রশ্ন করল। নীলা। চুলো যাক নীলা, ও নাম তো মেয়ের। আমার ভাইয়ের নামটা বলুন। দিব্যেন্দু, দিব্যেন্দু চক্রবর্তী। আর চোখে চাইল ডোরা। বেশ নাম, দিব্যেন্দু। বাণীব্রত ভাবল, দিব্যেন্দুকে লিখতে হবে হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার জন্য। এতদিন কেন সে লেখেনি? ফেব্রুয়ারি, কুমুদ শঙ্কর বলেছে। না না না, ফেব্রুয়ারি নয়, ডিসেম্বর। ডিসেম্বর মাস থেকে এটা আগস্ট মাস। আমি গুনতে পারি। 8 মাস। এই 8 মাস পাগলদের সঙ্গে একসঙ্গে থাকা কি সাংঘাতিক! আর ভালো লাগে না। বাথটবের মধ্যে বসে বাণীব্রত ভাবছিল, এত লোক, এরা সবাই কি আমার মতন সমস্ত ভুলে গেছে? ওদের অতীত নেই? এ তপেন, ওই যে তপেন, বাচ্চা একরত্তি ছেলে, 20 বছরও বয়স হয়নি। কুমুদ শঙ্কর বলে, ওই তপেনটাই বা কেন চোখে দেখতে পায় না? একদিন সকালে উঠে তপেন দেখলো সব অন্ধকার, অন্ধ হয়ে গেছে সে। কত ডাক্তার, বড় বড় নাম, কেউ চোখের, কেউ। বাণীব্রত অজান্তে জল থেকে হাত তুলে তার মুখের উপর বুলোলো। সেই ব্যথাটা যেন আরো বাড়ল দেখি। চোখের চারপাশে জমে বসেছে। মাথার মধ্যে কোথায় যেন একটা পোকা দাঁত বসিয়ে কুটছে। চশমা, চশমা না থাকার এত বিপদ! বিশ্রী চিৎকার করে কে যেন কেঁদে উঠল। চমকে মুখ ফেরালো বাণী। সেই বদ্ধ পাগল প্রৌঢ় বিহারী ভদ্রলোক নতুন এসেছে হাসপাতালে, সবসময় চিৎকার করছে, डाकू है, ये सब डाकू है, छीना लिया, बिल्कुल रुपया हमारा चोरी करके पानी में गिरा दिया, दे दो अगर। লোকটা ভেউ ভেউ করে কেঁদে ফেলল। আর আমি পারছি না, উঠে নাও, কি গরম, ও বাবা, আর পারছি না, পড়ে গেল, ফোসকা পড়ে গেল সারা গায়ে। হারামজাদি মগি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। চুপ করুন, বেশি চেঁচামেচি করলে আরও গরম জল গায়ে ঠেলে দেব। তৃপ্তি, নার্স তৃপ্তি ধমক দিল। ওই আরেক লোক এমন বৃষ্টি বৃষ্টি কথা বলে। বাণীব্রতর পাশে এসে দাঁড়ালো মিসেস নাগ। নিন, খেয়ে নিন। কি? ওষুধ। সাদা? দুধের সঙ্গে মেশানো আছে। বাণীব্রত ওষুধ খেয়ে নিল। শাওয়ারের জল ছড়ছে পাশের বাথটবে। কি ঝিরঝিরে ফোঁটা ফোঁটা জল, হিসির শব্দ। একটা কথা। কি? মিসেস নাগ ফিরে দাঁড়ালো। এখানে আর আমি থাকতে পারছি না, সমস্ত মাথা কেমন করছে, আমাকে আমার কেবিনে যেতে দিন। মিসেস নাগ ভালো করে লক্ষ্য করল বাণীকে। কি যেন ভাবল মনে মনে। বলল, আচ্ছা দাঁড়ান, আমি ডাক্তার দাশগুপ্তকে জিজ্ঞেস করে আসছি। মিসেস নাগ চলে গেল। বিচিত্র কলরব ভরা এই জায়গা। কি যেন বলে একে এরা, হাইড্রোপ্যাথি ট্রিটমেন্ট। চিকিৎসার কি রূপ! এত চিৎকার, গোলমাল আর কি বিশ্রী এই এক একটা লোকের ব্যবহার! ওই দেখো। বাণীব্রত দেখতে লাগলো, কে একজন বাথটব থেকে উঠে পালাচ্ছিল, পড়ে গেল ছুটতে গিয়ে। নার্সরা তাড়াতাড়ি গিয়ে তাকে ধরে তুলল। লোকটার মাথা কেটে রক্ত ঝরছে। রক্ত, লাল রক্ত, মুখটা ভিজে গেছে রক্তে, করুণভাবে চিৎকার করছে।
কিন্তু রক্ত রেড, কালার অফ দ্য ব্লাড রেড, কালার অফ দ্য টিথ হোয়াইট, কালার অফ দ্য হেয়ার ব্ল্যাক। টা টা টাটু টুকলু তুলতুল। বাণীব্রতর চোখের সামনে বাদশাওয়ারের জলের ঝর্ণা হঠাৎ কেমন যেন গোল হয়ে ঘুরতে লাগলো পাঁক খেয়ে খেয়ে, অনেকটা সেই ঘূর্ণি আতশবাজির মতো। অস্পষ্ট হয়ে আসতে লাগলো জলরেখার আবর্ত। একটু একটু করে সে অস্পষ্টতার মধ্যে থেকে কার যেন ছায়া ফুটে উঠতে লাগলো। দুর্বল রেখায় খাপছাড়াভাবে আঁকা ছাই রঙের ছবির মতো ফুটে উঠল একটি মুখ, এলোমেলো চুল, দুটি বিনুনির আভাস, ছোট্ট কচি মুখ, দুষ্টু দুষ্টু চোখ আর হাসি। তুলতুল। পিসিমা কেন আন্টি? আমি যে আন্টি বলি। তুলতুল, কি সুন্দর নাম তোমার খুকি। ছবিটা দাগকাটা আয়নার মতো কিম্ভূত কিমাকার হয়ে এলো। তুলতুল, আইভি, আইভি মিত্র। বাবার নাম? জানি মশাই, জানি। বাণীব্রতর মাথার মধ্যে পোকাটা বুঝি সব কটা দাঁত দিয়ে কামড়ে দিল। উফ, মনে পড়েছে, অমর বাবুর মেয়ে। ইংরেজিতে তার মাসি তাকে রং চেনা শেখাতো দোলনায় দুলতে দুলতে। ডাকনাম তুলতুল, ভালো নাম আইভি মিত্র। কোথায় এই খুকিটিকে দেখেছিল বাণীব্রত? কি করে ভাব হলো? বাণীব্রতর স্মৃতি আবার নীরব হয়ে গেল। এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল আচমকা। কালো পর্দা এসে ঢেকে দিল অতীত। শাওয়ারের জলের হিসির শব্দ ভেসে উঠল। চাকুসে নেহিরে ভাই, আকসে দিল তোরা। বিহারী ভদ্রলোক চোখ টিপে হাসছে, বিভৎস তার মুখভঙ্গি। বাড়ি ভাড়া না দিলে তুলে দেবে, ঘাড় ধরে মারতে মারতে বের করে দেবে। মায়েরই আর কি, আমি বাড়িওলির বেয়াই না। আপন মনে বকে চলেছে আরেকজন। তপেন তৃপ্তির হাত ধরে উঠে আসছে বাথটব থেকে। কে যেন গান গেয়ে উঠল কড়ার চেরা গলায়। সখী কেরা শুনাইল শ্যাম নাম নাম কানেরও। তোমরা কেউ করো না মানা, রাত দুপুরে ঘুম ভাঙিয়ে খুকু খাবে ছানা। ছড়া। তুলতুলের মুখে সবসময় লেগে থাকতো ছড়া। সেলুলয়েডের পুতুল বুকে করে দোলাতে দোলাতে ছেলে ভোলানো ছড়া কাটত তুলতুল। চালাক চতুর বুদ্ধিমতী মেয়ে। পিসি সে বলবে না, বলবে আন্টি, মাসি তাকে শিখিয়েছে। বলতো কি, ঘুড়িলাটায় চুরি করে পালিয়ে গেল বর, ছাদনাতলায় নাতনি আমার বাঁধালো 5 জ্বর। ঊর্ধ্বশ্বাসে ছুটতে হলো খুঁজতে নতুন বর, অবশেষে পেলাম খুঁজে। কোথায় কোথায় খুঁজে পেল তাকে তুলতুল? আহা, সুন্দর একটা মিল ছিল শেষে। শিলচর, ঘুন্টি ঘর, ঘর ঘর দেওঘর। বাণীব্রত আনন্দে অদ্ভুত একটা চিৎকার করে উঠল। মনে পড়েছে, দেওঘর, তুলতুলকে ইংরেজি আর রং চিনতে শেখানো। ছড়া, দোলনা, আন্টি, মাসি, সুদক্ষিণা। সুদক্ষিণা, সুদক্ষিণা দেওঘরের গল্প বলে। কিছুতেই ভাবতে পারছি না, মনেও আসে না। বাণীব্রত মনে মনে ভাবে, দেওঘরে আমি কি করছিলাম? সুদক্ষিণা কে? মিসেস নাগ অবশেষে এসে পড়ল। উঠুন। মুখ তুলে তাকালো বাণীব্রত। মিসেস নাগ বোধ হয় আবার কোনো ফ্যাসাদ জুটিয়ে আনল। বিরক্তি ফুটে উঠল বাণীব্রতর দৃষ্টিতে। ডাক্তার দাশগুপ্ত বললেন, আপনি ইচ্ছে করলে কেবিনে ফিরে যেতে পারেন। পারি বই কি, অবশ্যই পারি। উঠে দাঁড়াতে দাঁড়াতে ভাবল বাণীব্রত, ইচ্ছে করলে আমি বাড়ি ফিরে যেতে পারি। একটা চিঠি লেখার যা কষ্ট, তারপর। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিমল করের লেখে একটি রহস্য উপন্যাস হ্রদের 4র্থ পর্ব। এরপরে আসছে 5ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন,
আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।